আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি, ঘটনাটা উত্তরপ্রদেশের মুরাদাবাদের সম্ভল জেলার জैदपुर নামের একটা এরিয়া। সেখানে চন্দোসি নামের একটা হাইওয়ে 16 নভেম্বর 2025 সকালবেলায় ভীমসেন নামের একজন ভদ্রলোক ওই চন্দোসি হাইওয়ের পাশ দিয়ে কোথাও একটা যাচ্ছিলেন। যেতে যেতে তার হঠাৎ চোখ পড়ে একটা প্রাণহীন দেহ রাস্তার একদম পাশে পড়ে রয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে রাত্রেবেলায় হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য এই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে ভদ্রলোক আশেপাশের লোকজনকে খবরটা দিয়েছিলেন, পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশ টিম আসে, সেই মৃত ব্যক্তির পকেটে একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। লাইসেন্সটা দেখে বোঝা যায় সে উত্তরপ্রদেশের সম্ভল জেলার নওবস্তি দুর্গা দেবী কলোনি বলে একটা জায়গার বাসিন্দা। নাম অনিকেত শর্মা, বয়স 28 বছর। বাবার নামও সেই ড্রাইভিং লাইসেন্স থেকেই পাওয়া যায়। বাবার নাম হচ্ছে বাবুরাম শর্মা। বাবুরাম শর্মার খোঁজ করা হয়, বাবুরাম শর্মাকে জানানো হয় ব্যাপারটা। বাবুরাম শর্মা সেখানে এসে গেছিলেন। সেখান থেকে বডিটাকে পোস্টমর্টমের জন্য পুলিশ টিম নিয়ে যাচ্ছিল, কিন্তু বাবুরাম বারবার পুলিশ টিমকে অনুরোধ করছিলেন যে পোস্টমর্টম করার দরকার নেই, আমার ছেলের বডিতে এত আঘাত, সে অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছে। তারপরে কিন্তু বাবার ইচ্ছা নেই যে তার ছেলের পোস্টমর্টম হোক, কিন্তু পুলিশের নিয়ম, পোস্টমর্টম তো হবেই। বডিটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে চলে যাওয়া হয়। ছেলের একজন কাকা নবনীত শর্মা, সেও বাবার সাথে সেখানে এসেছিল বা হসপিটালেও গেছিল। সে বারবার পুলিশ টিমকে বলছিল পোস্টমর্টম হওয়ার খুব দরকার আছে। ছেলের বাবার কাছে জানতে পারা যায় যে ছেলে নিজের কিছু বন্ধু বান্ধবের সাথে চন্দোসি এরিয়াতে একটা বিয়ে বাড়ি ছিল 15 তারিখে। সে বিকেল বেলায় বাড়ি থেকে বেরিয়েছিল বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। এই ঘটনা ঘটে যাবে তারা কখনো ভাবতেও পারেনি। প্রাথমিক যে পোস্টমর্টম রিপোর্ট আসে সেটাতে বোঝা যায় যে অনিকেত শর্মা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়নি, তার মৃত্যু হয়েছে রডের আঘাতে। প্রচুর গুরুতর আঘাত ছিল তার মাথায়, বডির অন্যান্য জায়গায়। তার শরীরে প্রচুর মাত্রায় অ্যালকোহল পাওয়া গেছিল, তার মানে মারা যাওয়ার আগে সে ড্রিঙ্ক করেছিল বা হয়তো তাকে করানো হয়েছিল। তার মারা যাওয়ার পরে তার মৃতদেহের ওপরে বারবার করে গাড়ি চালানো হয়েছিল। বডিটা বাড়ির লোকজনকে দিয়ে দেওয়া হয়, অন্তিম সৎকার হয়ে যায়। বাবা নয়, কাকা লিখিত একটা কমপ্লেন দিয়েছিলেন পুলিশ স্টেশনে যে পরে যেন তদন্ত করে দেখা হয় যে ব্যাপারটা কি। বাবা কিন্তু এই ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি। বাবার ব্যবহারে পুলিশ টিমের কিন্তু বাবার উপর সন্দেহ হয়ে গেছিল। অনিকেত শর্মা মারা গেছে এই বিষয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ টিম প্রথম জিজ্ঞাসাবাদটা শুরু করে অনিকেতের বাবা 60 বছর বয়সী বাবুরাম শর্মার জিজ্ঞাসাবাদ থেকে। বাবুরাম শর্মা প্রথমটায় সব অপরাধী যেমন করে ঠিক তেমন ভাবেই ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম উত্তর দিয়ে পুলিশকে ভুল বোঝাবার বা ভুল পথে চালিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত তাকে সবটা বলতে বাধ্য হতে হয়েছিল পুলিশের সামনে। কি ছিল সেই সত্যটা সেটাই আমি এখন বলবো। বাবুরামের স্ত্রী ববিতা, তাদের এক ছেলে এক মেয়ে, খুব সুখের সংসার তাদের। বাবুরাম বিভিন্ন ছোটখাটো কাজকর্ম করেন,
নানা রকম ছোট ব্যবসাও করেন। হঠাৎ করে স্ত্রীর ক্যান্সার হয়ে যায়। 2013 সালে বাবুরামের প্রথম স্ত্রী ববিতা মারা যায়। 2015 সালে বাবুরামের ইচ্ছা হয় তিনি আবার বিয়ে করবেন। তার বড় মেয়ে অনিতার বয়স তখন 21 বছর। প্রথমে তিনি একটা পাত্র খোঁজ করেন, অনিতার বিয়ে দিয়েছিলেন। তার ছেলে অনিকেত, তার বয়স ছিল 18 বছর। সেই সময় বাবুরাম বাবলি নামের এক 22 বছরের মেয়ের সাথে বিয়ে করেছিলেন, যে বাবুরামের নিজের ছেলের থেকে 4 বছরের বড় আর মেয়ের থেকে 1 বছরের বড়। 52 বছর বয়সে বাবুরাম 22 বছর বয়সী মেয়ের সাথে বিয়ে করেছিল। বিয়ের পরে সংসার শুরু করেছিল, তবে বাবুরামের মনে সবসময় একটা সন্দেহ ছিল। গ্রামের কিছু লোকজন তাকে বলেছিল যে এত কম বয়সী মেয়ের সাথে তার বিয়ে করাটা উচিত হয়নি, কারণ বাবুরাম তো বিভিন্ন কাজে বাইরেই থাকবে। বাবুরামের ছেলে, যার বয়স 18 বছর, তার সঙ্গে বাবুরামের 22 বছর বয়সী স্ত্রীর কোনো অবৈধ সম্পর্ক কিন্তু শুরু হয়ে যেতে পারে। এই ব্যাপারটাতে যখন বাবুরামের মনে সন্দেহটা ঢুকে যায়, তারপর থেকে বাবুরাম সব সময় চোখে চোখে রাখছিলেন নিজের দ্বিতীয় স্ত্রী ববিতাকে। আর এদিকে বাবুরাম নিজের ছেলে অনিকেতকে অকারণে মারধর করছিলেন। অনিকেত কিন্তু বুঝতেই পারছিল না যে কি কারণে তার বাবা তাকে মারধর করছে, কারণ ক্লিয়ার করে বাবুরাম কোনোদিনই নিজের সন্দেহের কথা নিজের স্ত্রী বা নিজের ছেলে কারোর কাছেই প্রকাশ করতে পারছিলেন না। এমনই এক সময় 2023 সালের অগস্ট মাসে উত্তরাখণ্ডে একটা খুব বড় ডাকাতি হয়েছিল। এই ডাকাতিতে বাবুরামের নামটা জড়িয়েছিল। বাবুরামকে আরো যারা যারা ডাকাতিতে জড়িয়েছিল সবার সাথে অ্যারেস্ট করা হয়। বাবুরামের কিন্তু জামিনও হয়নি। 3 মাস পর তার জামিন হয়েছিল। 3 মাস তাকে জেলেই থাকতে হয়েছিল। জেল থেকে বেরিয়ে এসে বাবুরামের মনে হতে শুরু করে 3 মাস তিনি যেহেতু ছিলেন না, এই 3 মাসে তার দ্বিতীয় স্ত্রী ববিতা আর তার প্রথম স্ত্রীর ছেলে অনিকেত, দুজনের মধ্যে নিশ্চয় কোনো না কোনো অবৈধ সম্পর্ক তৈরি হয়ে থাকবে। তিনি আবারও এসে ছেলেকে মারধর করেন। এবার তিনি একদিন ছেলেকে যখন মারধর করছিলেন, ছেলে তার হাতটা ধরে ফেলে। বাবার হাত ধরে সে বাবাকে বলেছিল যে যদি আমিও হাত তুলি তাহলে কিন্তু তুমি আমার সাথে পারবে না, তুমি সব সময় অকারণ আমাকে এইভাবে মারধর করো কেন। বাবার কিন্তু খারাপ লেগেছিল, নিজে তিনি অপমানিত বোধ করেছিলেন, কারণ এই পর্যন্ত ছেলেকে মারলেও ছেলে কখনো জবাব দেয়নি। আজকে তার ছেলে তার হাত ধরেছিল। তিনি ছেলের এই হাত ধরাতে কনফার্ম হয়ে গেছিলেন যে তার ছেলের সাথে তার দ্বিতীয় স্ত্রীর একটা সম্পর্ক অবশ্যই তৈরি হয়েছে, তবে এই ব্যাপারে কোনো প্রমাণ তিনি পাননি। তিনি এই বিষয়ে শিওর ছিলেন না। এবার তিনি যখন জেলে ছিলেন সেই সময় তার জামিন করা বা অন্যান্য কিছু কাজের জন্য তার আদেশ কুমার নামের একজন উকিলের সাথে যোগাযোগ হয়েছিল। উকিলকে তিনি সব রকম কথাবার্তা বলতেন। তিনি নিজের এই প্রবলেমের ব্যাপারেও উকিলের সাথে গল্প করেছিলেন যে আমার ছেলের জন্য আমার বিবাহিত জীবনটা খুব কষ্টের, ছেলের সাথে হয়তো ছেলের মায়ের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। এইসব কথা বলাতে তিনিও বলেছিলেন যে হ্যাঁ, এইরকম সম্পর্ক আজকাল প্রায়ই শোনা যায়। আমারও মনে হচ্ছে তোমার স্ত্রীর সাথে তোমার ছেলের কোনো সম্পর্ক রয়েছে। তার সলিউশন একটাই, তোমার ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। বাবা আর বাবার পরিচিত উকিল দুজনে মিলে প্ল্যানিং করে ফেলে। প্ল্যানিং করার সময় অনিকেতের বাবা বাবুরাম আর আদর্শ কুমার উকিল দুজনে মিলে ঠিক করেছিল যে একটা বীমা পলিসি করা হবে।
25 লাখ টাকার হবে সেই বীমা পলিসিটা। সেই বীমার সমস্ত প্রিমিয়াম আদর্শ কুমার উকিল দেবেন। কিন্তু যখন ছেলে মারা যাবে সেই 25 লাখ টাকা হাফ হাফ ভাগ করা হবে আদর্শ কুমার আর ছেলের বাবা বাবুরামের মধ্যে। এই কথাতেই বাবুরাম রাজি হয়ে গেছিলেন নিজের ছেলেকে মেরে ফেলতে। সেই জন্য 3 জন সুপারি কিলার, তাদেরকে 3.5 লাখ টাকা দেওয়া হয়েছিল এই কাজটা করার জন্য। সুপারি কিলারদের নাম ছিল আসলাম, সাজিদ আর তেহবুব। তারা সবাই উত্তরপ্রদেশের মুরাদাবাদের বাসিন্দা। প্ল্যানিং মোতাবেক 15ই নভেম্বর 2025 সেদিন 2 জানুয়ারি 2024 ইন্স্যুরেন্সটা করা হয় ছেলের নামে। সমস্ত কাজগুলো করছিল কিন্তু উকিল আদর্শ কুমার, কারণ বাবুরাম বিশেষ একটা শিক্ষিত ছিলেন না। এইচডিএফসি ব্যাংকে ছেলে অনিকেত শর্মার নামে একটা অ্যাকাউন্টও খোলা হয়। সমস্ত ব্যাপারগুলোই কিন্তু তাকে মেরে ফেলার জন্যই করা হচ্ছিল। প্রি প্ল্যান্ড একটা মার্ডার, যেটা বাবা আর বাবার এক উকিল বন্ধু দুজনে মিলে করছিল, যে ব্যাপারটাতে অনিকেত শর্মা কিছুই জানে না। 2025 15ই নভেম্বর বাবা নিজের ছেলেকে বলে যে চন্দৌসিতে একটা বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়িতে যাওয়া হবে। ছেলে বাবার সাথে বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যায়। বাবা ছেলেকে বলে যে একজন বাইক নিয়ে আমাদের বাড়িতে আসবে, আমাদেরকে নিয়ে যাবে সঙ্গে। বাইক নিয়ে আসে বাবার সেই উকিল বন্ধু আদর্শ কুমার। আদর্শ কুমার বাইক চালাচ্ছিল, পেছনে বসেছিল বাবা, তার পেছনে ছেলে। 3 জন এগিয়ে যায়। আগে থেকেই 3 জন সুপারি কিলারের সাথে কথা হয়েছিল। সুপারি কিলাররা সেই চন্দৌসি হাইওয়ের কাছে একটা জায়গাতে ওয়েট করছিল। কিছু দূর যাওয়ার পরে সেই চন্দৌসি হাইওয়েতে ওই 3 জন সুপারি কিলারের কাছে যখন পৌঁছে গেছিল বাবা, ছেলে আর আদর্শ কুমার বাইক নিয়ে, বাবা ছেলেকে বলে যে খুব ঠান্ডা, বাইকে ঠান্ডা লাগছে তোমার, ওদের কারে উঠে বসো, আমি আর আদর্শ কুমার 2 জন বাইকে যাব। ছেলে কোনো সন্দেহ করেনি। ছেলে বাবার পরিচিত 3 জনের গাড়িতে পেছন সিটে উঠে বসে। প্রথমে তারা কিন্তু খুব গল্প করে, ভালোভাবে সময় কাটায়। তারা বিয়ে বাড়িতে যাচ্ছি, ড্রিঙ্ক করব, খুব আনন্দ করব, এই সব গল্প করে অনিকেতের সাথে। 3 জনে কিন্তু ড্রিঙ্ক করছিল, আর বেশি করে ড্রিঙ্ক করানো হচ্ছিল অনিকেতকে। অনিকেত যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে 3 জন মিলে অনিকেতকে মারধর করে। তারপর অনিকেত যখন মারা যায় তাকে আবার গাড়িতে তুলে নিয়ে এসে চন্দৌসি হাইওয়ের পাশে শুইয়ে দেওয়া। মৃত অনিকেতের ওপরে তারা নিজের কারটা বারবার চালায়। তারপর তারা সেখান থেকে চলে যায়। পরবর্তীকালে কিন্তু সবাই ধরা পড়েছিল। অনিকেতের বাবা, অনিকেতের বাবার বন্ধু উকিল আদর্শ কুমার আর 3 জন সুপারি কিলার। বর্তমানে সবাই পুলিশ কাস্টাডিতেই রয়েছে, তাদের এখনো শুনানি শুরু হয়নি। আরো একটা ব্যাপার বলে রাখি, আদর্শ কুমার নামের যে উকিল, যে এই পর্যন্ত অনিকেতের বাবার খুব বন্ধু সেজেছিলেন বা বলেছিলেন যে তোমার ছেলেকে মেরে ফেলার সমস্ত ব্যবস্থা আমি করব, কারণ আমি তোমার বন্ধু, তোমাকে কোনো টাকা দিতে হবে না, তার জন্য আমি একটা এলআইসি খুলে দিচ্ছি, এলআইসির প্রিমিয়ামটাও তোমাকে দিতে হবে না, আমিই দেব। সুপারি কিলারদের 3.5 লাখ টাকা সেটাও কিন্তু তিনিই দিয়েছিলেন। তিনি বলেছিলেন 25 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করা হচ্ছে তোমার ছেলের নামে।
যে টাকাটা পাবো সেই টাকাটা আমরা দুজন অর্ধেক অর্ধেক করে নিয়ে নেব, তাহলেই আমার তোমার ছেলেকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য যে দাম সেটা পাওয়া হয়ে যাবে। কিন্তু পরে বোঝা যায় যে অনিকেতের যে পলিসিটা করা হয়েছিল সেটা 25 লাখ টাকা ছিল না, সেটা ছিল 2,10,00,000 টাকা। মানে আদর্শ কুমার নামের ওই উকিল মনে মনে ঠিক করেছিলেন যে বাবুরামের ছেলেকে মেরে ফেলা হবে। বাবুরামের ছেলের নমিনি তিনি ছিলেন। তিনি 2,10,00,000 টাকা পাবেন। পাওয়ার পরে তিনি 12.5 লাখ টাকা বাবুরামকে দেবেন, আর বাকি টাকাটা তিনি নিজে নেবেন। সেই জন্যই তিনি 2024 সালের জানুয়ারি মাস থেকে তিনি বিমার প্রিমিয়াম জমা দিচ্ছিলেন, আর সব সময় বাবুরামকে কথায় কথায় বোঝাবার চেষ্টা করছিলেন যে তিনি বাবুরামের খুব বন্ধু। অনিকেত শর্মা মারা যাওয়ার পরে অনিকেত শর্মার সৎ মা বাবলি দেবীর যখন জিজ্ঞাসাবাদ হয়, পুলিশ টিম এটুকু বুঝতে পেরেছিল যে বাবলি দেবীর সাথে তার সৎ ছেলে অনিকেত শর্মার কোন রকম অবৈধ সম্পর্ক ছিল না। তবে হ্যাঁ, তারা দুজন যেহেতু সমবয়সী, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যখন থেকে বাবলি দেবীর বিয়ে হয়েছে তখন থেকে, যে ব্যাপারটার জন্য অনিকেতকে প্রাণ হারাতে হয়েছিল। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো সত্য ঘটনা নিয়ে।